তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের আরেকটি নতুন ভিডিওতে। তো আগের ক্লাসে আমরা ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সির বেসিক অ্যাকাউন্টিং টার্মস ওই পার্টটা শেষ করেছিলাম। আমাদের ইউনিট 1ই এখনো চলছে। আমাদের ইউনিট 1 এর প্রথম দুটো পার্ট হয়ে গেছে, অ্যাকাউন্টিং এবং বেসিক অ্যাকাউন্টিং টার্ম। ঠিক আছে, এখানে ইন্ট্রোডাকশন এন্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিংটা আমাদের ইউনিট 1। এবার তার মধ্যে আরেকটা পার্ট আছে অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। তো আজকে আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটা সম্পর্কে তোমাদের ফ্রেন্ডস এবং পরিচিতদের মধ্যে জানো। কেন এখানে ক্লাস 11 এবং 12 এর কমার্সের সমস্ত ভিডিও এবং চ্যাপ্টার ওয়াইজ, যেমন কস্টিং, ট্যাক্সেশন, অ্যাকাউন্টেন্সি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজনেস স্টাডিজের পরপর আসতে থাকবে নতুন সেমিস্টার সিস্টেম অনুযায়ী। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো আমাদের এখানে কি আছে, অ্যাকাউন্টিং কনসেপ্ট ও অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এবার দেখো অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্ট, এই সাবজেক্টটা তো আমাদের মেনলি, তো তোমরা কমার্স নিয়েছো বলে জেনেছো, কিন্তু এই সাবজেক্টটা আমাদের মানে পরবর্তীতে অঙ্ক ইত্যাদি করতে গেলে সেইটা তো আমরা শিখবো, কিন্তু তার আগে কিছু এই সাবজেক্টটা নিয়ে কিছু ধারণা আছে যার বেসিসে এই সাবজেক্টটা চলে। ঠিক আছে, তো সেইটা কি আছে দেখে নি। কেন এসেন্স গুলো যেগুলো তোমাদের থিওরি পার্টটা এখন করছে, আমরা অঙ্ক আস্তে আস্তে জার্নাল ইত্যাদিতে ঢুকবো, কিন্তু এই থিওরি পার্টটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমাদের অড সেম গুলো মানে সেম 1, এইটা তোমাদের 11 এর এমসিকিউতে হবে, তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো প্রথমে কি বলেছে, গ্যাপ, GAAP গ্যাপ, এটাও তোমাদের এমসিকিউতে আসবে। কি বলেছে, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এটা কি বলেছে দেখো, হিসাব নিকাশের ক্ষেত্রে যে সমস্ত স্বীকৃত ধারণা, নীতি ও প্রথা অনুসরণ করা হয় সেগুলিকে সমষ্টিগতভাবে সর্বজন গ্রাহ্য হিসাব নিকাশের নীতি বা সংক্ষেপে গ্যাপ বলে। এবার দেখো আমরা অ্যাকাউন্টেন্সি থেকে তো বলছি বিভিন্ন ভাবে হিসাব নিকাশ করা হয়, সেগুলো তোমরা এখনো সেখানে জেনেছো ডেটার কি, অ্যাসেট কি ইত্যাদি আগে থিওরি পার্টে জেনেছো। বেসিক অ্যাকাউন্টিং টার্ম, ক্যাপিটাল কি, তো এইগুলো তো সবই আছে, কিন্তু এইগুলো যে হিসাব নিকাশ করা হয় ইত্যাদির টাইমে অনেক কিছু জিনিস আমাদেরকে মানতে হয় যে এইটা এইভাবে আছে সেটা এইভাবে আছে। তো এই জিনিসগুলোকে কি একত্রে যে নীতি প্রথা ইত্যাদি অনুসরণ করা হয় সেগুলো একসঙ্গে কি বলে, GAAP গ্যাপ বলে। ঠিক আছে, এগুলো কি কি নীতি ইত্যাদি আছে সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করি। দেখো এই হিসাব নিকাশের ক্ষেত্রে বিভিন্ন নীতি নিচে আলোচনা করা হলো। দেখো প্রথমটা আছে কি পৃথক সত্তার ধারণা, বা ইংলিশে কি বলে সেপারেট এন্টিটি কনসেপ্ট। পৃথক সত্তা ধারণার অধীনে একটি ব্যবসা একটি স্বতন্ত্র এবং পৃথক সত্তা ধারণ করে তার মালিকের থেকে, যা সম্পূর্ণ আলাদা। আমি প্রথমে এই ইউনিটের যে মানে সেকেন্ড ইউনিটে এটা ছিল বেসিক অ্যাকাউন্টিং টার্ম, সেখানে একবার আলোচনা করেছিলাম, তোমরা আগের ভিডিও দেখে থাকলে জানতে পারবে যে আমাদের বিজনেস এবং ওনার দুটো আলাদা হয়। মানে কি, বিজনেস হলো একটা আইনের দ্বারা সৃষ্টি একটা ব্যক্তি, একটা পার্সন, সেরকম ওনারও একটা সেপারেট। তার মানে কি বিজনেস আর ওনার দুজনকে আলাদাভাবে ধরা হবে, এইটা না যে বিজনেস হলো এক। পর কি বলেছে, হিসাবকাল নীতি বা অ্যাকাউন্টিং পিরিয়ড কনসেপ্ট, যে নীতি অনুসারে প্রতিষ্ঠানের অনন্ত আয়ুষ্কালকে কতগুলি নির্দিষ্ট হিসাবকালে বিভাজন করে একেকটি হিসাবকালের ভিত্তিতে প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেনগুলিকে হিসাবে লেখা হয় ও তার উপর ভিত্তি করে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। দেখো এবার কোনো একটা বিজনেস তৈরি হলে সেই বিজনেসটা তো যতদিন এটা ধরা হয় তার অনন্ত, মানে সেটা আনলিমিটেড টাইম অবধি চলবে। মানে কেউ ধরো আমি চালু করলাম, তারপরে আমার ধরো সন্তান সন্ততি সে করলো, এরকম ভাবে এগোতে থাকবে। তো বিজনেসের কোনো এই নেই যে এখনই এটা শেষ হয়ে যাবে, বন্ধ করলাম সেটা আলাদা হবে, কিন্তু এটা চলতেই থাকবে, এইভাবে ধরা হয়। কিন্তু আমরা হিসাবটা কখন করবো, 2 বছর পর কি হিসাব করবো বা 3 মাসে হিসাব করবো না, নর্মালি আমাদের 1 বছরে, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার বলে সাধারণত এপ্রিল 1 থেকে মার্চ 31 অব্দি, যে কোনো ইয়ারের মধ্যে, যেমন 2021 এপ্রিল 1 থেকে, ঠিক আছে, 2022 মার্চ 31 এরকম ভাবে ফাইন্যান্সিয়াল ইয়ারে হিসাবটা করা, এটাকেই বলা হয় কি হিসাবকাল নীতি। মানে একটা সেপারেট ইয়ারের মধ্যে আমাদের দেখা হয় যে আমরা কোম্পানি বা বিজনেস কি কেমন কি পারফরমেন্স করলো, সেটার হিসাব নিকাশটা একটা বছরের বেসিসে করা। তাই প্রত্যেক বছরের শেষে আমাদের ব্যালেন্স শিট, তারপর হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এইগুলো হয়। এগুলো যখন তোমরা ফাইনাল অ্যাকাউন্ট করবে তখন আরো ভালো করে জানবে। এবার আর্থিক পরিমাপ নীতি বা মানি মেজারমেন্ট কনসেপ্ট, এটা কি, আর্থিক পরিমাপযোগ্যতা বিচার করে বিভিন্ন লেনদেনগুলিকে হিসাবের বইতে লিখতে হবে। আর্থিক পরিমাপযোগ্যতা নেই সে এমন কিছু ঘটনা যতই গুরুত্বপূর্ণ হোক তা লেখা যাবে না। এটার মানে কি, ধরো তুমি একটা পেন পারচেস করলে, ধরো একটা বড় পেনের স্টক পারচেস করলে, সেটা জন্য 1 লাখ টাকা, তুমি ধরো একটা পেনের বিজনেসে মানে ট্রেড করছো, ট্রেডিং এর কোম্পানি কিনে সেটা তুমি আবার বিক্রি করো অন্যভাবে। ঠিক আছে, সেটাকে তো ট্রেডিং কোম্পানি বলে, যারা জিনিস কিনে আবার বিক্রি করে। তো 1 লাখ টাকা তো একটা পেনের স্টক কিনলে, তো এইটার কি, এটা একটা লেনদেন হলো, এর মধ্যে কি আর্থিক যোগ্যতা, এবং সেই রকম ভাবে যেটার আর্থিক পরিমাপ যোগ্যতা আছে, ঠিক আছে, সেই ঘটনাগুলোকেই আমাদের কি করতে হবে, হিসাবের বইতে লিখতে হবে। আর্থিক পরিমাপ যোগ্যতা নেই এমন কোনো ঘটনাকে লেখা যাবে না। এবং তাছাড়া কি আমার মানে আদার্স, মানে আমার বিজনেসের সাথে রিলেটেড না এরকম কোনো জিনিস বিজনেসের বুকসে লেখা যাবে না। তারপর কি রক্ষণশীলতা নীতি বা কনজারভেশন সিস্টেমটা কি, এই নীতির মূল কথা হলো কোনো হিসাব বছর হিসাব নিকাশের সময় সম্ভাব্য সমস্ত ব্যয় বা ক্ষতির জন্য ব্যবস্থা গ্রহণ করা হলে সম্ভাব্য আয়কে হিসাবে রাখা হবে না। ধরো এরকম মানে বলে না ব্যাড সিচুয়েশন বা হলো একদম ওয়ার্স্ট কন্ডিশনটা কি হতে পারে, যে আমি
অনেক জায়গায় ক্ষতি হতে পারে এইভাবে ধরে রাখা। আচ্ছা, আচ্ছা ঠিক আছে আমার এই জায়গায় ক্ষতি হতে সেইগুলো হিসাবে ধরলাম। কিন্তু এই আসতে পারে আয় ধরো ভবিষ্যতে এরকম আয় আসতে পারে, এইগুলো ধরা হয় না। এটাকেই আমাদের রক্ষণশীলতা নীতি বলে। মানে ক্ষতি হলে আমার ক্ষতি হোক সেটাকে আমি আরো কমিয়ে ধরি। আমার লাস্ট আল্টিমেট টাকাটা আমার কাছে রইলো। কিন্তু যেটা আমার লাভ হতে পারে বা পরবর্তীকালে আসতে পারে সেই টাকাটা আমার কাছে না ধরাই ভালো। যেটা যখন আসবে তখন দেখা যাবে। তারপর কি হচ্ছে অতীত ব্যয় নীতি বা হিস্টোরিক্যাল কস্ট কনসেপ্ট। এটাকে এই নীতির মূল কথা হলো প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তির মূল্যায়নের ক্ষেত্রে অতীত ক্রয় মূল্যকে বিবেচনা করতে হবে। বর্তমান বাজার মূল্য বা মূল্যস্তরের পরিবর্তন কোনোভাবে বিবেচনা হবে না। প্রতিষ্ঠানের যে ফিক্সড অ্যাসেট সেটার মূল্যায়ন করতে তুমি যখন এই এটাকে কিনেছিলে, যেই টাইমে কিনেছিলে সেটাকেই ধরবে। ধরো তুমি ৳১,০০,০০০ দিয়ে একটা আ ধরো ১,০০,০০০ ধরো ৳৫,০০,০০০ দিয়ে একটা কোনো একটা ছোট আ মানে মেশিন কিছু কিনেছো। ঠিক আছে? ৳৫,০০,০০০ দিয়ে। এবার এই মেশিনটার বর্তমান প্রাইস এখন ধরো ১০,০০,০০০। সেইটাকে আমি ধরব না। সেটার প্রাইস আমি ১০,০০,০০০ করে দেব না। এটা ৫,০০,০০০ এ কিনেছিলাম এটা সিম্পল ব্যাপার। কিন্তু এইগুলো কয়েকটা কনসেপ্ট অনুযায়ী আমাদের ভাগ করা আছে অ্যাকাউন্টেন্সিতে। ঠিক আছে? এটাকে আমি ৫,০০,০০০ এই ধরব। তারপর কি বলছে মিলকরণ নীতি বা ম্যাচিং কনসেপ্ট। এই নীতি অনুসরণ করে আর্থিক ফলাফল করতে রেভিনিউ এবং খরচকে মিল করা। মানে এক্সপেন্স আর রেভিনিউকে মিলকরণ করা মানে কতটা আমাদের এক্সপেন্স হয়েছে এবং কতটা আমাদের রেভিনিউ হয়েছে। তার ডিফারেন্সেই আমরা বুঝবো প্রফিট করেছি নাকি লস করেছি। আমরা বুঝেছিলাম তো টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্সেস আমাদের কি হয় প্রফিট এবং টোটাল এক্সপেন্সেস মানে উল্টোটা মাইনাস টোটাল রেভিনিউ আমাদের কি হবে লস। এটাই আমাদের ম্যাচিং কনসেপ্ট। তারপর দেখো কি আছে হিসাব নিকাশের মান বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা যেটাকে শর্টে এএস বলে। হিসাব নিকাশের ক্ষেত্রে সর্বজনগ্রাহ্য নিয়ম নীতি পদ্ধতিকে হিসাব নিকাশের মান বলে যা প্রয়োগ করে পৃথিবীর বিভিন্ন দেশে হিসাব নিকাশের সমতা বিধান করা যায়। মানে হিসাব দেখো অ্যাকাউন্টেন্সি একটা প্রপার একটা সাবজেক্ট। এবার অ্যাকাউন্টেন্সির মধ্যে আমরা অ্যাকাউন্টিং করে থাকি, হিসাব নিকাশ করে থাকি। কিন্তু অ্যাকাউন্টেন্সি যে সাবজেক্ট তার মধ্যে যে নিয়ম নীতি ইত্যাদি আছে যেমন GAAP আছে। এগুলোও তো তাছাড়া অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডও আছে। বলা আছে এই মানে এরকম আইনের ক্ষেত্রে বিভিন্ন সেকশনস হয় সেরকম এই ক্ষেত্রে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী এই জিনিসগুলোই করতে হবে। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী স্যালারিকে এইখানে লিখতে হবে। এই স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ব্যালেন্স শিটটাকে এইভাবে বানাতে হবে। তো এই যে প্রপার যে নিয়মটা যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস অনুযায়ী বলা আছে সেটাকেই আমাদের কি বলছে হিসাব নিকাশের মান বা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এইটা আমাদের কি ল এর ক্ষেত্রে যেরকম সেকশনস হয় আমাদের অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস ও আমরা ধরতে পারি। ঠিক আছে? এখানেই প্রপার নিয়ম ইত্যাদি বলা আছে যে কোন জিনিসটা ট্রিটমেন্ট কেমন হবে। এক্সাম্পল এ দেখো AS1 হয়, AS2 হয়, এটা স্টক ইত্যাদি নিয়ে AS20 নেয় আরো অনেক ধরনের AS হয়। এবার দেখো AS1 এ কি বলছে হিসাব নিকাশের যে ৩ টি মৌলিক অনুমানের কথা বলা হয়েছে AS1 এ মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 এ। কি বলা আছে চলমানতার অনুমান বা গোয়িং কনসার্ন কনসেপ্ট, সামঞ্জস্যতার অনুমান বা কনসিস্টেন্সি কনসেপ্ট আর প্রাপ্য প্রদেয় অনুমান বা অ্যাক্রুয়াল কনসেপ্ট। এবার দেখো চলমানতার অনুমানে বা গোয়িং কনসার্ন কনসেপ্টে কি বলেছে কোন প্রতিষ্ঠানের আয়ুষ্কাল অনন্ত তাই প্রতিষ্ঠানের ধারাবাহিকভাবে সংগঠিত লেনদেনগুলো একটি নির্দিষ্ট হিসাব নিকাশের ভিত্তিতে হিসাববদ্ধ করে আর্থিক লেনদেন প্রস্তুত করতে হয়। ধরেন প্রতিষ্ঠান আমরা আগেই আলোচনা করে এসেছি। ঠিক আছে? হিসাব নিকাশ হিসাব কাল নীতি অনুযায়ী যে প্রতিষ্ঠানের আয়ুষ্কাল অনন্ত। তাই প্রত্যেকটা নির্দিষ্ট লেনদেনকে একটা নির্দিষ্ট মানে একটা নির্দিষ্ট হিসাব নিকাশের ভিত্তিতে আর্থিক লেনদেনগুলোকে প্রস্তুত করতে হবে। এটাই হলো আমাদের মানে গোয়িং মানে প্রতিষ্ঠান চলতেই থাকবে কিন্তু সেই বেসিসে আমাদের কি করতে হবে? হিসাব নিকাশগুলো পরপরভাবে একটা সঠিক নিয়মে করে যেতে হবে। সামঞ্জস্যতা অনুমান কি? বিভিন্ন হিসাবকালে হিসাব নিকাশের ক্ষেত্রে নিয়ম নীতিগুলি একইভাবে অনুসরণ করতে হবে। এর মানে কি ধরো একটা নির্দিষ্ট আমরা নিয়ম ফলো করছি। একটা ১ম যে ফার্স্ট ইয়ারের জন্য আমাদের বিজনেসে তার পরের বছর আবার অন্য কিছু নিয়ম ফলো করতে যাব না। সবসময় কি একইভাবে একই নিয়ম হবে। ধরো কথার কথা বলছি এখন ৪ আর ৫ আমি ৯ লিখছি। পরবর্তীকালে আমি ৪ আর ৫ ৮ লিখতে যাব না। মানে কথাটা এরকমই। একটা নির্দিষ্ট নিয়মভাবে একটা নির্দিষ্ট নীতি অনুযায়ী আমাদের হিসাব নিকাশটা করতে হবে। এটাকেই বলা হচ্ছে কনসিস্টেন্সি কনসেপ্ট বা সামঞ্জস্যতার অনুমান। তারপর লাস্ট আছে কি আমাদের প্রাপ্য প্রদেয় বা অ্যাক্রুয়াল কনসেপ্ট। কোন প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব প্রস্তুতির সময় হিসাব বছর সংক্রান্ত নগদ আয়-ব্যয়ের সঙ্গে প্রাপ্য প্রদেয় আয়-ব্যয়গুলোকে হিসাব করতে হবে। মানে কি ধরো কোনো জিনিস বিক্রি করলে সেটা দুভাবে বিক্রি হলো। একটা হলো তোমাকে ৳১০০ দিলে তুমি একটা পেন একটা পেনের সেট বিক্রি করলে। ঠিক আছে? আরেকজন বলল ঠিক আছে আমি তোমার কাছে পেনের সেটটা নিয়ে যাচ্ছি পরে তোমাকে ৳১০০ দেবো। তার মানে তুমি কি লিখবে? খালি ৳১০০ লিখবে নাকি ৳২০০ লিখবে? এবং ৳১০০ তোমার আসতে বাকি রাখবে। তোমার উচিত ৳২০০ লেখা। কেন? তাহলে তো হিসাব গড়বড় হয়ে যাবে। পরে তো তোমাকে ও ৳১০০ দিয়ে দেবে। তুমি খালি যেই টাকাটা হাতে আসলো সেই টাকাটা লিখতে হবে না। যেগুলো পাবো, যেগুলো আমার পাওয়া বাকি আছে সেইগুলো আমার সাথে লিখতে হবে। সেইটাও আমাদের কি মানে ধারে যদি আমি বিক্রি করি মানে নগদ লেনদেনের সাথে ধারের লেনদেনগুলোকেও আমাদের হিসাবের খাতায় নথিভুক্ত করতে হবে। এটাকে আমাদের কি বলা হচ্ছে অ্যাক্রুয়াল কনসেপ্ট বা প্রাপ্য প্রদেয় অনুমান। ঠিক আছে? তো এই কনসেপ্ট গুলো এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস গুলো মেইনলি তোমাদের হলো ক্লাস 11 এর জন্য ইম্পোর্টেন্ট একদম স্টার্ট করার জন্য। তাছাড়া অনেক রেফারেন্স বুকসও আছে। সেখানেও তোমরা থিওরি বুকসে আরো অনেক কনসেপ্ট, অনেক এমসিকিউ পেয়ে যাবে। কিন্তু মোটামুটি আমাদের অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে অঙ্ক করার জন্য বা একটুখানি ডেপথ এ নলেজ রাখার জন্য এই জিনিসগুলোই যতগুলো আমরা ক্লাস আমরা করিয়েছি একদম ফার্স্ট ক্লাস থেকে যে অ্যাকাউন্টেন্সি সিলেবাস আলোচনা করলাম। তারপর অ্যাকাউন্টেন্সির হলো যে বেসিক টার্মস গুলো অ্যাকাউন্টেন্সি তারপর হলো বুক কিপিং তাছাড়া হলো অ্যাকাউন্টিং ইনফরমেশন কি যে হিসাব নিকাশ তথ্য এইগুলো আলোচনা করা, বেসিক অ্যাকাউন্টিং সিস্টেম, ডেটাস, কেইটাস, কন্টিনজেন্ট লায়াবিলিটিস এইসব যে বাংলায় পুরোপুরি আলোচনা করলাম।
এবং এইখানে যে অ্যাকাউন্টিং কনসেপ্ট বা স্ট্যান্ডার্ড আলোচনা করলাম, এইগুলো আমাদের কি ফার্স্ট পার্ট যেটা ইন্ট্রোডাকশন অ্যান্ড থিওরি বেস অফ অ্যাকাউন্টিং এর মধ্যে আছে। তো ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। এবং আমি একটা প্লে লিস্টও বানিয়ে রাখবো, সেখানেও তোমরা ক্লাস 11 এ অ্যাকাউন্টিং 2024-25 এর সেমিস্টারের জন্য সেটাও আমার ওইখানে পেয়ে যাবে। ঠিক আছে? তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও আর কি, কি নতুন, নতুন ভিডিও তোমরা চাইছো, আর কোন, কোন সাবজেক্টে চাইছো, এবং কিছু বুঝতে অসুবিধা হলে সেগুলোও কমেন্ট করে জানাও এবং চ্যানেলটাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস এবং চেনা পরিচিতদের মধ্যে। তো এরকম আরো নতুন, নতুন অ্যাকাউন্টেন্সি এবং অন্যান্য সাবজেক্টে ভিডিও পেতে থাকতে হলে তো চ্যানেলটার পাশে থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।